আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের আয়োজন ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। গতকালকে এশিয়া কাপ শুরু হয়েছে এবং এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তান এবং হংকং তারা প্রতিপক্ষ দুটি মুখোমুখি হয়েছিল এবং গতকালকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান 168 রান করে 6 উইকেট হারিয়ে। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন সিদ্দিকুল্লাহ অতল। তিনি সর্বোচ্চ রান করেন 52 বলে 73 রানের একটা অনবদ্য ইনিংস দেখেছি তার কাছ থেকে। তার এই অনবদ্য ইনিংসে 3টি 6 এবং 6টি 4-এর মার ছিল এবং জবাব দিতে নেমে 9 উইকেটে 94 রান করে সর্বশেষ সংগ্রহ করে হংকং এবং হংকংয়ের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর হায়াত। তিনি 43 বলে 39 রানের একটা ইনিংস খেলেন এবং আফগানিস্তানের পক্ষে 2টি করে উইকেট নেন গুলবদিন নায়েব এবং ফজল ফারুকি। আমরা এই ম্যাচের অ্যানালাইসিসের জন্য আমরা যেতে চাই স্টুডিওতে সৈয়দ আবিদ হোসেন সামি ভাইয়ের কাছে। সামি ভাই, গতকালকের প্রথম ম্যাচ আপনার কাছে কেমন মনে হলো? দুই প্রতিপক্ষের পারফরমেন্স এবং শুরুর ম্যাচটা আসলে কিভাবে দেখছেন? আমার কাছে পুরোপুরি ব্যক্তিগতভাবে মনে হয়েছে হংকং ওয়াজ নট দ্যাট মাচ কম্পিটিটিভ। একেবারেই কম্পিটিটিভ ছিল না। তারা উপর্যুপরি ক্যাচ ড্রপ করেছে, তারা প্ল্যানলেস বোলিং করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে হংকং এর বোলিং অ্যাটাকটা যদি আপনি চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে তাদের পেস বোলারদের বলের গতি 120-এর বেশি না, তাদের স্পিনারদের বলের গতি 70, 72, 75 কিলোমিটারের বেশি না। সো দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং টু সি হংকং পারফর্মিং লাইক দিস। আমার কাছে মনে হয়েছে যে ইফ ইট ওয়াজ নেপাল দে কুড হ্যাভ বিন মোর কম্পিটিটিভ, যেটা হংকংকে আমার কাছে একেবারেই কম্পিটিটিভ মনে হয় নাই। উল্টো বিষয়টা এরকম না যে আপনি আফগানিস্তানের ব্যাটিং খুব বেশি ভালো হয়েছে। আপনি যদি সাদেকুল্লাহ আতালকে চিন্তা করেন তাহলে খেয়াল করে দেখবেন যে সাদেকুল্লাহ আতাল সেই বলগুলোতেই মেরেছেন যেই বলগুলো তাকে স্টাম্প করিডোরে করা হয়েছে। আদারওয়াইজ আমরা কিন্তু প্রত্যেকেই জানি, আই এম প্রিটি মাচ শিওর যে আপনাদের যিনি অ্যানালিস্ট আছেন তিনি সেই বিষয়টা অ্যানালিসিস করে দেখিয়েছেন। আমরা লাস্ট ইমার্জিং এশিয়া কাপে দেখেছিলাম যে সাদেকুল্লাহ আতাল অফ স্ট্যাম্পের বাইরের বলে খুবই ভালনারেবল। অফ স্ট্যাম্পের বাইরের বলে তাকে ইচ্ছা মতো ডিস্টার্ব করা যায়। বাংলাদেশ যখন লাস্ট আফগানিস্তানের সঙ্গে খেললো, শরীফুল, তাসকিনরা তাকে অফ স্ট্যাম্পের বাইরে বলে সমানে ডিস্টার্ব করেছেন। মুস্তাফিজ অফ স্ট্যাম্পের বাইরের বলে সেট আপ করে তারপর তাকে ভেতরে ঢোকানো একটা বলে আউট করেছেন। সো সাদেকুল্লাহ আতালকে তারা ওই ডিস্টারবেন্সটা দিতে পারে নাই। উল্টা সাদেকুল্লাহ আতালকে প্রথমে আপনি খেয়াল করে দেখবেন যে অফ স্ট্যাম্পের বাইরে একটা বল করা হয়েছিল, ক্যাচ দিয়েছেন, ক্যাচ ছেড়ে দিয়েছেন। আরেকটা স্পিনার তিনি অফ স্ট্যাম্পের বাইরে বল করেছিলেন, ওইটাও ক্যাচ দিয়েছেন, ক্যাচ ছেড়ে দিয়েছেন। আরো একটা ক্যাচ সাদেকুল্লাহ আতালের ছেড়ে দিয়েছেন। আজমতুল্লাহ ওমরজের কথা যদি চিন্তা করেন, ক্যাচ ছেড়ে দিয়েছেন, তখন তিনি 12 বা 13 রানে ব্যাটিং করছেন। সো ইট ওয়াজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং টু সি হংকং পারফর্মিং লাইক দ্যাট। উই উড হ্যাভ এক্সপেক্টেড লট অফ কম্পিটিশন, a bit more competition from Hong Kong। বিশেষ করে ব্যাটিং এ তো একেবারে তারা দাঁড়াতে পারেনি। আমি আনশু তার ব্যাপারে চিন্তা করছিলাম যে খুব রিসেন্টলি যেমনটা পরিসংখ্যানগতভাবে দেখি যে এই বছরটাতে তিনি একটা সেঞ্চুরি করেছিলেন, একটা 5টা হাফ সেঞ্চুরি করেছিলেন, সেই ফর্মটাকে ক্যারি করতে পারেননি। ধন্যবাদ সামি ভাই। আমরা গতকালকের ম্যাচ নিয়ে সামি ভাইয়ের কাছে কিছু অ্যানালাইসিস, তার চিন্তাধারা, তার মতামত আমরা শুনছিলাম। এ পর্যায়ে আমরা যেতে চাই আমাদের আরেক স্টুডিওতে আহমেদ রেজন প্রতীক ভাইয়ের কাছে। তার কাছে আর একটু ডিটেল জানার জন্য আমরা চলে যেতে চাই। প্রতীক ভাই, গতকালকের ম্যাচে আপনার কাছে আর কি ডিটেল অ্যানালাইসিস আছে যেটা জানতে চাও আপনার কাছে? ধন্যবাদ বান্না ভাই। তো 16তম এশিয়া কাপের প্রথম ম্যাচে গতকাল হংকং এবং আফগানিস্তান মুখোমুখি হয় এবং এই ম্যাচটাতে কোয়াইট কম্প্রিহেন্সিভলি আফগানিস্তান কিন্তু হংকং চায়নাকে ডিফিট করে। তো আমি যদি ম্যাচের স্কোর কার্ডটাতে আসি, শুরুতে আফগানিস্তান ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 188 রান সংগ্রহ করে। জবাবে হংকং চায়না মাত্র 94 রানে তাদের 20 ওভার আর কি শেষ করে। তো রানের হিসাবে খুবই বড় একটা জয় আফগানিস্তানের জন্য। তা ম্যাচের যদি কি টেকআউটসগুলো আমরা দেখতে চাই, সিদ্দিকুল্লাহ আতাল উনি 52 বলে 73 রান সংগ্রহ করেন এবং আজমতুল্লাহ ওমরজাই, যাকে অলরাউন্ডার হিসেবে আমি খুবই হাইলি রেট করি, উনি 21 বলে 53 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেন। আমরা যদি হংকং এর দিকে তাকাই তাহলে তাদের স্পিনাররা কিন্তু খুবই ভালো বোলিং করেছেন এবং প্রথম পাওয়ার প্লেটা যখন শেষ হয় আফগানিস্তান ইনিংসে, সেই পর্যন্ত কিন্তু হংকং চায়না ম্যাচে বেশ ভালোভাবেই ছিল। আমরা যদি একটু ফেস বাই ফেস কম্পারিজনে আসি টোটাল ম্যাচে, তাহলে আমরা দেখবো যে পাওয়ার প্লেতে আফগানিস্তান ছিল 41 রান 2 উইকেট, হোয়ারাজ হংকং চায়না ছিল 23 রান 4 উইকেট। এখানেই কিন্তু আসলে হংকং চায়না তাদের ব্যাটিং ইনিংসে ম্যাচ থেকে সম্পূর্ণরূপে ছিটকে যায় এবং এই যে 4টে উইকেট পাওয়ার প্লেতে তারা খুইয়ে বসে, তার মধ্যে কিন্তু আনসুমান রাত এবং নিজাকাত খান এই দুইজনের উইকেট ছিল, যারা
গতকালকে আসলে রানের খাতাই খুলতে পারেনি। মিডিল ওভার্সে আফগানিস্তান মোটামুটি ভালোই করেছে, 69 রান 2 উইকেটে ছিল, কিন্তু এখানে কিন্তু একটা নোটিসেবল ব্যাপার ছিল যে স্ট্রাইক রোটেশন কিন্তু আফগানিস্তান বেশ স্ট্রাগল করেছে মিডিল ফেজে। এন্ড ওভার্সের দিকে কিন্তু আবার বেশ ভালো রান সংগ্রহ করেছেন আফগানিস্তান। তো আমরা যদি ফেজ বাই ফেজ কম্পারিজনে আসি তাহলে আমরা দেখবো যে পাওয়ার প্লেতে আফগানিস্তান 41 রান 2 উইকেটে ছিল এবং হংকং চায়না তারা 4 উইকেটের বিনিময়ে 23 রান সংগ্রহ করে। তো আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের কথায় যদি আমরা আসি, প্রথম পাওয়ার প্লে শেষে কিন্তু হংকং চায়না ম্যাচে মোটামুটি ভালোভাবেই ছিল, যেহেতু তারা ইনিশিয়ালি রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান এই দুজনের উইকেট তারা নিতে পেরেছিল। মিডিল ওভার্সে কিন্তু আফগানিস্তানের রানের লাগামটা মোটামুটি ধরে রাখতে পেরেছিল হংকং চায়না, কিন্তু ডেথ ওভার্সে আফগানিস্তান শেষ 4 ওভারে 69 রান সংগ্রহ করে এবং এই কার্নেজটাতে নেতৃত্ব দেন মূলত আজমাতুল্লাহ ওমরজাই, যিনি 21 বল শেষে 53 রানে অপরাজিত থাকেন। আমরা যদি একটু বাউন্ডারি কাউন্টে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আফগানিস্তান তাদের ইনিংসে সব মিলে 10টা 6 হাঁকিয়েছে, তার বিপরীতে হংকং চায়না মাত্র 3টি 6 হাঁকিয়েছে। এবং আমরা যদি মোট 4-এর সংখ্যায় আসি তাহলে আমরা দেখবো যে আফগানিস্তান 11টি 4 স্কোর করেছেন, তার বিপরীতে হংকং চায়না মাত্র 2টো 4 স্কোর করেছে। সো বাউন্ডারি কাউন্টে কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে আফগানিস্তান হংকং চায়নার চেয়ে গতকালকে অনেক এগিয়ে ছিল। আমরা যদি একটু ডট বল পার্সেন্টেজে আসি, হংকং তাদের ইনিংসের 52% বলস ডট খেলেছে, হোয়ারাজ আফগানিস্তান খেলেছে 33%। তো আমরা কি টেকর যদি নিতে চাই তাহলে আমরা দেখবো যে সেদিকুল্লাহ আতাল উনি 52 বলে 73 রান সংগ্রহ করেছেন এবং আজমাতুল্লাহ ওমরজাই আমি আগে বলছিলাম যে 53 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। তা আফগানিস্তানের ব্যাটিং এ যদি আমি কিছু ফ্লস বা তাদের লিমিটেশন ধরতে চাই তাহলে সেটা হচ্ছে তাদের স্পিন বোলিং এর এগেইনস্টে পারফরমেন্সটা। গতকালকে হংকং বোলাররা তারা 12 ওভার বোলিং করে এবং 12 ওভার বোলিং করে মাত্র 75 রান তারা কনসিড করে, বিনিময়ে 3টি উইকেট নেয়। তার মানে আফগানিস্তান হংকং চায়নার স্পিনারদের বিরুদ্ধে 12 ওভারে মাত্র 6.25 রান রেট মেনটেন করে রান স্কোর করতে পেরেছে। এবং এই ঘটনা কিন্তু শুধু কালকের কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বিগত কয়েক বছর ধরে আমি যদি 2022 সাল থেকে আফগানিস্তানের স্পিনের বিরুদ্ধে রেকর্ড দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে তাদের অ্যাভারেজ হচ্ছে স্পিনের বিরুদ্ধে 2022 সালের পর থেকে টি20 মাত্র 22.85, স্ট্রাইক রেট খুবই পোর 107.89 এবং তারা 38.8% বলস ডট খেলছে, যেটা স্পিনের বিরুদ্ধে ডট বলের পার্সেন্টেজটা অনেক বেশি। পেসারদের এগেইনস্টে কিন্তু আপনার বলে স্ট্রাইক রোটেশনটা কিছুটা ডিফিকাল্ট হয় এবং সেই ক্ষেত্রে বাউন্ডারি স্কোরিংটা বেশি থাকে, কিন্তু স্পিনারদের ক্ষেত্রে যদি আপনি এত পরিমাণে ডট বল খেলেন এবং সেই ডটটাকে কম্পেনসেট করার জন্য বড় শট খেলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার উইকেট বিলিয়ে দিয়ে আসার একটা প্রবণতা থাকবে। তো আফগানিস্তান যখন বড় বড় টিমের বিরুদ্ধে মাঠে নামবে সেক্ষেত্রে কিন্তু তাদের স্পিনের বিরুদ্ধে স্ট্রাইক রোটেশনের দিকটা আমার মনে হয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা হংকং এর ক্ষেত্রে আসি, হংকং এর গতকালকে মূল ভরসাই ছিল আনসুমান রাত এবং নিজাকাত খান। তো দুজনই কিন্তু কেউ কালকে রানের খাতা খুলতে পারেনি। মার্টিন কোয়েটজাকে গতকালকে তারা টিমে পিক করেনি এবং আমরা যদি বাবার হায়াতের কথা বলি উনি 39 রান সংগ্রহ করেছেন, কিন্তু সেটাও খুবই ধীর গতির ইনিংস ছিল। ইনিংসটা আসলে কখনোই কোনো মোমেন্টাম কিক করেনি। হংকং চায়নার যদি আমরা পেসারদের কথা বলি তাহলে গতকালকে তারা 8 ওভার বোলিং করে মোর দেন 14 রানস পার ওভার রান কনসিড করেছেন। সো আসলে হংকং চায়না ম্যাচের ওই জায়গাতেই আসলে একদম ম্যাচ থেকে বের হয়ে গিয়েছে, যেখানে আপনার স্পিনাররা রানের সুন্দর লাগাম টেনে ধরেছিল। 12 ওভার বোলিং করে তারা অ্যারাউন্ড 6 রানস পার ওভার রান কনসিড করেছিল, সেখানে পেসাররা আসলে অনেক বেশি খরচে ছিল। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হংকং এর স্কোয়াডে কিন্তু কিছু লেগ ব্রেক বোলারকে আমরা দেখতে পেরেছিলাম, মোহাম্মদ গাজানফার ছিলেন, হাসান ছিলেন। তো আমার মনে হয় একজন পেসার কমিয়ে তারা হয়তো পরবর্তী ম্যাচগুলোতে একজন বাড়তি স্পিনার খেলাতে পারেন। বাংলাদেশ কিন্তু তাদের প্রথম ম্যাচ হংকং চায়নার বিরুদ্ধে মোকাবেলা করবে এবং এই আফগানিস্তানের বিরুদ্ধে হংকং এর পারফরমেন্স দেখে কিন্তু বাংলাদেশের কমপ্লেসেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ 2014 সালে টি20 বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু এই হংকং এর বিরুদ্ধে পরাজয় বরণ করেছিল এবং মাত্র 108 রানে তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায়। এবং নিজাকাত খান, যিনি এখন হংকং টিমের একজন ভেটেরান আমরা বলতে পারি, উনি কিন্তু 4 ওভার বোলিং করে 19 রানে 3টি উইকেট সংগ্রহ করেছিলেন এবং নিজাকাত খান কিন্তু একজন লেগ স্পিনার। তো হংকং যদি গাজানফারকে নেক্সট ম্যাচে ইনক্লুড করে, নিজাকাত খান তো খেলছেন, আমার মনে হয় যেহেতু প্রথম ম্যাচ হংকং চায়নার বিরুদ্ধে খেলছে বাংলাদেশের মূল ফোকাসটাই থাকবে ম্যাচটা জয় করা। আফগানিস্তান বা শ্রীলঙ্কা হংকং চায়নার বিরুদ্ধে যত বড় ব্যবধানে জিতুক না কেন, বাংলাদেশ যেন হংকং চায়নার বিরুদ্ধে পাটা না হরকায় বা তারা যেন জয় বঞ্চিত না হয়, এটা বাংলাদেশের মেইন ফোকাস থাকা উচিত আমার মনে হয়। আমি আবার ফেরত যাচ্ছি বান্না ভাইয়ের কাছে। ধন্যবাদ প্রতীক ভাই, আমরা আপনার কাছ থেকে ইন ডিটেল আরো কিছু অ্যানালাইসিস পেলাম।
পরেই আমরা সামি ভাই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাথে এই হংকং এরই খেলা, যেটা প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যদি আমরা বলি একটা খুব বাজেভাবে হংকং হেরেছে। সো আপনার কাছে কেমন মনে হয় যে বাংলাদেশ এবং হংকং এর ম্যাচটা কেমন দেখছেন, কিংবা কি ফলাফল হতে পারে? বাংলাদেশের হংকং এর সঙ্গে সম্ভাবনার জায়গাটা আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হয় যে এই হংকং টিম খুবই দুর্বল। বাংলাদেশের ব্যাটিং করলে অন্তত 220 রান করা উচিত, ইউ নেভার নো, বাংলাদেশ 250 রানও করা উচিত। এটা করা উচিত, কিন্তু করতে পারবে কিনা দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। এর কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি মাত্রায় বিলো স্ট্যান্ডার্ড বোলিং এর এগেইনস্টে টিম কলাপস করে ফেলে, কিংবা বিলো স্ট্যান্ডার্ড বোলিং এর এগেইনস্টে একটা টিমকে ভালো পারফর্ম করতে আমরা দেখি না। বিশেষ করে বাংলাদেশের মতো টিমের এগেইনস্টে এই বিষয়টা ব্যাপারে এই বিষয়টা অনেক বেশি দেখা যায়। একটা বিষয়ে আমি জানি না যে লিটন কুমার দাস টসে জয়লাভ করলে হংকং এর এগেইনস্টে আগে ফিল্ডিং নেবেন কিনা। হ্যাঁ, ডেফিনেটলি এশিয়া কাপের মতো মঞ্চে সেখানে আপনাকে তো আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে হবে এবং তখন আপনি আগে বোলিং নিতেই পারেন, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু উল্লেখযোগ্যভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে তাদের একজন পেস বোলার আছেন যিনি উইকেটের সামনে এসে উইকেট কিপিং করেন, যার বোলিং এর সময় উইকেট কিপার। এই টাইপের বোলারের এগেইনস্টে তানজিদ তামিম তার গো অন শটটা খেলতে পারবেন না। তানজিদ তামিমের যে গো অন শটটা আছে, যে ইনিশিয়ালি পেস বোলারের এগেইনস্টে 2-4 স্টেপ এগিয়ে এসে তারপর তিনি শট খেলেন, ওইটা কিন্তু করতে পারবেন না, কারণ উইকেট কিপার সামনে থাকবে ওই বোলার যখন বোলিং করবেন। আর টাচ নির্ভর ক্রিকেট যে সমস্ত ব্যাটসম্যানরা খেলেন, এই টাইপের বোলিং এর এগেইনস্টে রান বের করাটা ডিফিকাল্ট, ডমিনেট করাটা ডিফিকাল্ট। উল্টো আমার কাছে মনে হয় যে পারভেজ হোসেন ইমনের কাছ থেকে হয়তো আমরা একটা বড় ইনিংস দেখতে পারি, এবং পারভেজ হোসেন ইমনের কাছ থেকে বড় ইনিংস দেখতে হবে বাংলাদেশকে যদি ম্যাচ জিততে হয়। সত্যিকারের একটা কথা বলি, সেটা হচ্ছে পচা শামুকে পা কাটে একটা বিষয় আছে, কিন্তু যদি বাংলাদেশের আসলে ম্যাচে ডমিনেট করতে হয় তাহলে পারভেজ ইমনের কাছ থেকে একটা বড় ইনিংস অবশ্যই আমরা প্রত্যাশা করি। কারণ এই টাইপের খুব কম পেসে বলার এগেইনস্টে হার্ড হ্যান্ডে ক্রিকেট খেলতে হয়, ব্যাটিংটা হার্ড হ্যান্ডে করতে হয়। লিটন বা তানজিদ যেরকম সফট হ্যান্ডে ব্যাটিং করেন, ওইরকম সফট হ্যান্ডে ব্যাটিং না, হার্ড হ্যান্ডে ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ, যেটা পারভেজ হোসেন ইমন করেন বা করতে পারেন। আর ইমনের ক্ষেত্রে যে বিষয়টা আমরা জানি যে ইমনের কিন্তু দুর্বলতার জায়গা যদি আপনি বলেন তাহলে হুক করার বলগুলোতে দুর্বলতার জায়গা আছে, যে বলগুলোতে তাকে হুক করতে হয়। হংকং এর যে বল আছে আমার কাছে মনে হয় যে পারভেজ ইমন ইজ ভেরি মাচ কম্পিটেন্ট এনাফ যে সামনের বলগুলো লং অফ দিয়ে খেলবেন, আর তারা যে সমস্ত শর্ট বলগুলো করবে সেগুলো ওয়েল ডিরেক্টেড বাউন্সার, হুক করার মতো বাউন্সার হবে না, সেগুলো পুল করার মতো শর্ট বলই হবে। সো এটা পারভেজ ইমন খুব ভালো মতো নেগোশিয়েট করতে পারবেন বলে আমার বিশ্বাস, এবং বাংলাদেশকে ডমিনেট করতে হলে পারভেজ ইমনের কাছ থেকে একটা বড় ইনিংস আসলে দরকার। সামি ভাই, আমরা সিরিজ শুরুর আগে দেখছিলাম আপনার কন্টেন্টে, এবং আমরা আপনার কাছ থেকেও জেনেছি যে যে জিনিসগুলো আসলে এই সিরিজে কিংবা এই টুর্নামেন্টে ইফেক্ট ফেলতে পারে, তার মধ্যে আপনি বারবার বলছিলেন ডিউ ফ্যাক্টর একটা রিজন হতে পারে, এবং এটা স্পিন ট্র্যাক একটা উইকেট হবে। সো সেক্ষেত্রে আপনার প্রথম ম্যাচের পরে আপনার কি মনে হচ্ছে যে আসলে কতটুক ইফেক্টিভ হবে ডিউ ফ্যাক্টরের ব্যাপারটা, কিংবা প্রত্যেকটা দলের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে, কিংবা স্পিন ট্র্যাক উইকেটটা কি আসলেই প্রত্যেকটা দলের জন্য মানে কার্যকরী, নাকি এটা অ্যাজ ইউজুয়াল একটা স্পোর্টি উইকেট ছিল আপনার কাছে মনে হয়? প্রথম ম্যাচ দেখে তো আসলে ডিউ ফ্যাক্টরের ব্যাপারে বলা যাবে না, তবে আবুধাবিতে আমরা যেমনটা জানি যে 38-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিলস লাইক সেটা নাকি 50 ডিগ্রি সেলসিয়াসের মতো ফিলস মানে মনে হয়। ঘামে তো বল মানে হাত ভিজবে, বোলারদের ডেফিনেটলি এটা একটা ডিফিকাল্টিস তো ফেস করতে হবে। প্রচুর ক্যাচ ড্রপ হয়েছে আমরা দেখেছি, এটার পেছনে গরম কিন্তু একটা অত্যন্ত বড় কারণ। সো এখনো তো আসলে আমরা বলতে পারি না যে আলটিমেটলি কি হবে, তবে আবুধাবিতে যে বিষয়টা এরকম না যে স্পিন সহায়ক উইকেট, প্রথম দিনে উইকেট দেখে আমরা সেরকম বোঝার আসলে উপায় নাই, কারণ হংকং এর ব্যাটিং এতই পোর ছিল যে রশিদ খানের খুব মিডিওকার বলকেও খুব ভালো মনে হয়েছে। সো আলটিমেটলি এখনো বোঝা যাবে না, আর একটা ম্যাচ গেলে পরে হয়তো আমরা বুঝতে পারবো যে এখানকার কন্ডিশনটা কেমন আচরণ করবে। তবে সংযুক্ত আরব আমিরাতে এবার প্রচুর ক্যাচ ড্রপ হবে, এটা আপনি শিওর থাকুন। প্রচন্ড পরিমাণের গরম এই সিজনটাতে, ডিউ ফ্যাক্টরও সেখানে একটা ব্যাপার আছে। দুবাইতে তো রিং অফ ফায়ার, মানে ফ্লাড লাইটটা থাকে রিং অফ ফায়ার, সো সেখানকার লাইটের কারণেই তো ক্যাচ এমনিতে ড্রপ হয়। আপনি নারী বিশ্বকাপে মনে হয় প্রথম ফেজে 88টা ক্যাচ ড্রপ হয়েছিল। আবুধাবিতেও যদি চিন্তা করেন ফ্লাড লাইটটাও একটু ডিসকমফোর্ট দেয়, ওপেন স্টেডিয়াম, সেখানে আবার সাউন্ড, প্রচুর পরিমাণে সাউন্ডও আসে, বাতাসেরও একটা ব্যাপার থাকে, সেটা নিয়ে অনেক কথাবার্তা। সো ক্যাচ কিন্তু ড্রপ হয়। আবুধাবিতে কম ড্রপ হয়, কিন্তু দুবাই এবং শারজাতে অনেক বেশি মাত্রায় ক্যাচ ড্রপ হয়। আবুধাবিতে কম ড্রপ হয়, কিন্তু অন্য যে কোনো স্টেডিয়ামের চাইতে ক্যাচ অনেক বেশি ড্রপ হয়। সো এই বিষয়টা আসলে খেয়াল রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ভারত, এবং এই ম্যাচের কি কি পরিসংখ্যান আহমেদ রেজান প্রতীক ভাইয়ের কাছে আছে আমরা জানতে চাই। প্রতীক ভাই, আমরা দ্বিতীয় ম্যাচে কি প্রেডিকশন করছি এবং স্ট্যাট কি বলছে? শক্তির বিচারে ভারত আরব আমিরাতের চেয়ে বেশ এগিয়ে থাকবে,
কিন্তু যেহেতু নিজেদের মাঠে খেলা হচ্ছে, এবং আমি বরাবরই বলে আসছি যে ইউনাইটেড আরব এমিরেটস এমন একটি টিম যেখানে বেশ কিছু ইন্ডিভিজুয়াল পারফর্মার রয়েছেন যারা যে কোনো দিন ম্যাচটা তাদের নিজের করে নিতে পারেন। তো আমি যদি একটু ইউই টিমের দিকে তাকাই তাহলে আমি টপ অর্ডারে দেখতে পারবো মোহাম্মদ ওয়াসিম এবং আলিশান শারাফুকে। তো ইউই যদি বড় কোনো সংগ্রহ করতে চায় বা যদি তারা পরবর্তীতে টার্গেট চেজ ডাউন করতে চায়, আমরা এক্সপেক্ট করছি যে একটু বড় রকমের কোনো টোটালি হয়তো তাদেরকে চেজ ডাউন করতে হতে পারে। সেক্ষেত্রে মোহাম্মদ ওয়াসিম এবং আলিশান শারাফু খুবই ভালো প্রসপেক্ট হতে পারে ইউইর জন্য। আমরা যদি মোহাম্মদ ওয়াসিমের কেরিয়ার দেখে থাকি, ওনার কেরিয়ার ওভারঅল স্ট্রাইক রেট হচ্ছে 155.67 এবং ওনার অ্যাভারেজ হচ্ছে 37.94। টি-20 ক্যারিয়ারে উনি 2922 রান সংগ্রহ করেছেন এবং টি-20 ক্যারিয়ারে কিন্তু ওনার 3টি সেঞ্চুরি রয়েছে। আমি যদি মোহাম্মদ ওয়াসিমের বিষয়ে আরও একটি মজার ডাটা দিতে চাই যে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেকেন্ড হাইয়েস্ট 6 সিটার হচ্ছে মোহাম্মদ ওয়াসিম। সবার উপরে রয়েছেন রোহিত শর্মা, উনি 205টা 6 হাঁকিয়েছেন তার টি-20 ক্যারিয়ারে, এবং 2 নম্বর পজিশনে রয়েছেন মোহাম্মদ ওয়াসিম, উনি 180টা 6 তার ক্যারিয়ারে এই পর্যন্ত হিট করেছেন। নাম্বার 3 পজিশনে রয়েছেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। তো আমরা ইউএইর ওপেনার দুজন সম্পর্কে একটু জানলাম। এর পরবর্তীতে আমরা নাম্বার 3তে হয়তো দেখতে পারবো মোহাম্মদ জয়েবকে। এরপরে নাম্বার 4-এ থাকবেন রাহুল চোপড়া, উনি বেসিক্যালি কিপার ব্যাটার, এবং রাহুল চোপড়া কিন্তু একটু ইনিংসটা হোল্ড করে খেলতে পছন্দ করেন, একটু ধীর স্থির ব্যাটিং বা স্ট্রাইক রোটেশনের উপর ওনার ফোকাসটা বেশি থাকে। লাস্ট যেই ইমার্জিং এশিয়া কাপ টি-20 ফরম্যাট অনুষ্ঠিত হলো, ওখানে ইন্ডিয়া এর বিরুদ্ধে কিন্তু রাহুল চোপড়ার একটা ফাইটিং 50 ছিল। সো ইনিংস যখন কনসলিডেশনের কাজটা থাকবে সেটা হয়তো রাহুল চোপড়ার উপরই বর্তাবে। এর পরবর্তীতে নাম্বার 5-এ রয়েছেন আসিফ খান। আসিফ খান হচ্ছে পাওয়ার হাউস ইউই ব্যাটিং লাইন আপের আমরা যদি বলে থাকি, কিন্তু আসিফ খানের কিন্তু রিস্ট স্পিনের ক্ষেত্রে আমরা লাস্ট যেই টি-20 ট্রাই সিরিজটা হলো সেখানে বেশ দুর্বলতা দেখতে পেয়েছি। আসিফ খানের ওভারঅল ক্যারিয়ার স্ট্রাইক রেট হচ্ছে 139.87। ফাস্ট বোলিং এর এগেনস্টে আসিফ খান কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করে থাকেন। তো সেই ক্ষেত্রে যদি আমরা আর্শদীপ সিং বা হার্দিক পান্ডিয়ার কথা বলে থাকি, তাদের স্পেলটা আসিফ খান হয়তো বেশ সেফলি বা অনেক ইফেক্টিভলি নেগোশিয়েট করতে পারবেন। বাট চ্যালেঞ্জ সেখানেই থাকবে যখন জাসপ্রীত বুমরাকে উনি ফেস করবেন। জাসপ্রীত বুমরা এমন একজন বোলার, যে সকল ব্যাটাররা ফাস্ট বোলিং এর এগেনস্টে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে থাকেন তাদের জন্য আসলে জাসপ্রীত বুমরাকে ফেস করা অনেক চ্যালেঞ্জের একটা বিষয় হবে। তো আমরা যদি ইউএই ব্যাটিং ইনিংসে কিছু কি ম্যাচআপের কথা বলতে চাই, আমার মনে হয় সেই ক্ষেত্রে মোহাম্মদ ওয়াসিম ভার্সেস জাসপ্রীত বুমরা এটা একটা খুব ভালো ম্যাচআপ হতে চলেছে। এবং আসিফ খান উনি যখন মিডল ওভার্সে ব্যাট করবেন সেই সময় ভারুণ চক্রবর্তীর সাথে আসিফ খানের এটা কিন্তু একটা ভালো ম্যাচআপ অপশন হতে পারে, বা কুলদীপ ইয়াদবের সাথে আসিফ খানেরও কিন্তু একটা ভালো ম্যাচআপ আমরা দেখতে পারি। নাম্বার 6-এ আমি হর্ষিত কৌশিককে দেখতে চাচ্ছি, উনি লেফট হ্যান্ডেড ব্যাটার। নাম্বার 7-এ ইউএই অলরাউন্ডার অফ স্পিনিং অলরাউন্ডার ধ্রুব পারাশারকে আমি দেখতে চাইবো। নাম্বার 8-এ হায়দার আলী লেফট আর্ম অর্থোডক্স বোলার। নাম্বার 9-এ ফাস্ট বোলিং অলরাউন্ডার সাকির খান, ওনার টি-20 ক্যারিয়ারে ব্যাটিং স্ট্রাইক রেট হচ্ছে 152.63 এবং এই পর্যন্ত উনি 14টি উইকেট সংগ্রহ করেছেন। লাস্ট টি-20 যে ট্রাই সিরিজটা হলো সেখানে কিন্তু সাকির খান ওয়ান অফ দ্য হাইয়েস্ট উইকেট টেকার্স ছিলেন। এবং নাম্বার 10 and 11-এ রয়েছেন মোহাম্মদ জাওয়াদুল্লাহ এবং জুনায়েদ সিদ্দিকী। এই দুইজন কিন্তু ইউএই ফাস্ট বোলিং এর স্পিয়ার হেড এবং তাদের দিকে কিন্তু ইউএই তাকিয়ে থাকবে যখন নতুন বলে উইকেট নেওয়ার প্রসঙ্গ আসবে। তো ইউএইর মোটামুটি এটাই স্কোয়াড ছিল। এখন যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়া কিন্তু লাস্ট যেই কয়টা টুর্নামেন্ট হয়েছে সবগুলো ম্যাচে কিন্তু তারা দুবাইতে খেলেছে। সো দুবাই মাঠটা কিন্তু অনেকটা ইন্ডিয়ার হোম গ্রাউন্ডের মতোই হয়েছে। এই মাঠটা ইউএইর জন্য যতটুকু চেনা, ইন্ডিয়ার জন্য আমার মনে হয় ততটুকুই চেনা। সো অ্যাডিশনাল হোম অ্যাডভান্টেজ ইউএইর পাওয়া এই ক্ষেত্রে কিছুটা টাফ হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে এক্স ফ্যাক্টর হতে চলেছেন অভিষেক শর্মা, ওনার ক্যারিয়ার স্ট্রাইক রেট অ্যাবাভ 190 এবং তার সাথে আমরা এক্সপেক্ট করছি যে শুভমান গিল হয়তো ওপেন করবেন। এর পরবর্তীতে নাম্বার 3-তে আমি দেখতে চাইবো সূর্যকুমার যাদবকে, উনি বর্তমানে টি-20 ক্রিকেটের নাম্বার 1 ব্যাটার। নাম্বার 4-এ আমি তিলক ভার্মাকে দেখছি। তো ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের সবচেয়ে উল্লেখযোগ্য যে দিকটা সেটা হচ্ছে যে তাদের প্রত্যেকটা ব্যাটারের স্ট্রাইক রেট হচ্ছে মোর দ্যান 130। এশিয়া কাপের বাদ বাকি টিমগুলোতে যদি আমরা ব্যাটিং লাইন আপ দেখি সেখানে হাতে গোনা 2-3 জন ব্যাটের স্ট্রাইক রেট হয়তো 120 বা 130-এর উপরে দেখতে পারবো, কিন্তু ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপে হয়তো লোয়েস্ট স্ট্রাইক রেটটাই হচ্ছে জাস্ট অ্যাবাভ 130। এখানে অধিকাংশ ব্যাটার হচ্ছে 140 বা 150-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন। তো ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের ক্ষেত্রে সবচেয়ে ভালো বা তাদের ব্যাটিং লাইন আপ বা তাদের ওভারঅল টিমটাকে ব্যালেন্স করার মতো দুজন প্লেয়ার হচ্ছেন হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। তারা দুইজনই 4-8 ওভার বোলিং করে দিতে পারবেন ইন্ডিয়াকে এবং তারা দুজনই কিন্তু ব্যাট হাতে খুব বিধ্বংসী। অক্ষর প্যাটেলের ওভারঅল ক্যারিয়ার স্ট্রাইক রেট 139 এবং হার্দিক পান্ডিয়ার 141। সো ইন্ডিয়া টিমটা কতটা ব্যালেন্সড আমরা আসলে এখান থেকে বুঝতে পারছি।
খুবই দুইজন ইফেক্টিভ অলরাউন্ডার কিন্তু তাদের স্কোয়াডে রয়েছে। এখন যদি আমরা বোলিং এর ক্ষেত্রে আসি তাহলে আমার মনে হয় পেস ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিবেন জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং, এবং স্পিন বোলিং এর ক্ষেত্রে যদি আসি স্পেশালিস্ট স্পিনার দুজন থাকবেন ভারুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। আমি একটু বোল্ড মুভ গৌতম গম্ভীরের পক্ষ থেকে দেখতে চাচ্ছি। তো ইন্ডিয়ার এই ফর্মিডেবল ব্যাটিং লাইন আপের এগেনস্টে বোলাররা কিভাবে সার্ভাইভ করবে? তো অভিষেক শর্মা কিন্তু আসলে সবচেয়ে বড় থ্রেট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে যদি আমরা দেখি। তো অভিষেক শর্মাকে কিভাবে দ্রুত ফেরানো যায় এই বিষয়ে আমার ছোট একটা মতামত রয়েছে যে অভিষেক শর্মাকে কিন্তু আমরা দেখেছি যে তার ইনিংসগুলোতে উনি অফ সাইডে খুবই স্ট্রং একজন প্লেয়ার। অফ সাইডে কিন্তু উনি খুবই সাবলীল ভাবে শট খেলতে পারেন। ইট কুড বি আইদার অফ পেসার্স অর স্পিনার্স। তো তানজিম হাসান সাকিব বাংলাদেশ যখন ইন্ডিয়া ট্যুর করেছিল লাস্ট টাইম, সেখানে কিন্তু অভিষেক শর্মার এগেনস্টে তানজিম হাসান সাকিব বেশ সফল ছিলেন। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবের প্লয়টা কি ছিল? উনি প্রলুব্ধ করেছিলেন অভিষেক শর্মাকে লেগ সাইডে শট খেলতে, এবং লেগ সাইডে যখন অভিষেক শর্মা বড় শট খেলতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ডিসমিসালের নজির দেখতে পেরেছি। তার মধ্যে উনি একবার প্লে ডাউন হয়েছিলেন তানজিম হাসান সাকিবের ডেলিভারিতে, আরেকবার হচ্ছে উনি সার্কেল ক্লিয়ার করতে যে ক্যাচ আউট হয়েছিলেন। তো অভিষেক শর্মাকে যদি দ্রুত ফেরাতে হয় আমার মনে হয় জুনায়েদ সিদ্দিকীকে এই দায়িত্ব নিতে হবে। একটু শর্টিশ লেন্থে বা একটু ব্যাক অফ লেন্থে বল করে ওনাকে যদি লেগ সাইডে বেশি করে শট খেলানো যায় আমার মনে হয় সেই ক্ষেত্রে অভিষেক শর্মার হাত থেকে এই দ্রুত নিস্তার পেতে পারে। এখন যদি আমরা ওয়েদার কন্ডিশনের দিকে আসি, অনেক কথা হচ্ছে যে টসে জিতলে কি করা উচিত বা ডিউ ফ্যাক্টর এখানে কতটা প্রভাব ফেলবে, বা ডিউ নিয়ে কিন্তু আমরা অনেক টিমকে, টিম ম্যানেজমেন্টকে, প্লেয়ারদেরকে একটু বায়াসড হতে দেখছি। সো ডিউ ফ্যাক্টর নিয়ে মানে কোনো সিদ্ধান্ত একদম রেডিলি নেওয়ার আগে কিছু প্যারামিটার আমার মনে হয় চেক করা উচিত। যে আজকে আমরা যেটা দেখতে পেরেছি যে দুবাইতে টেম্পারেচার যখন খেলা হবে তখন লোয়েস্ট হবে অ্যারাউন্ড 33 ডিগ্রি সেলসিয়াস, আর ইউএইতে আজকে ডিউ পয়েন্ট থাকার কথা রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস। সো টেম্পারেচার যেহেতু এতটা ড্রপ করবে না, 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার হয়তো যাওয়ার কথা নয়, যেহেতু ওয়েদার ফোরকাস্ট আমরা দেখছি যে সর্বনিম্ন তাপমাত্রা হয়তো 33 ডিগ্রি সেলসিয়াস বা অ্যারাউন্ড থাকবে। এবং আজকে কিন্তু ইউএই মানে দুবাইতে যে ভেন্যুতে খেলা হবে সেখানে কিন্তু আমরা হিউমিডিটি পার্সেন্টেজও লেস দেন 50% দেখছি। সো ডিউ এর খুব বড় একটা প্রভাব আজকে থাকবে বলে আমার মনে হচ্ছে না। তারপরে প্রকৃতি বলে কথা, যে কোনো সময় আসলে যে কোনো পরিস্থিতি আসতে পারে। তবে আমরা যদি একটু ক্যালকুলেশন করতে চাই যে আজকে ডিউ এর প্রবাবিলিটি কতটুকু, আমার কাছে মনে হচ্ছে যে ডিউ এর খুব একটা সম্ভাবনা নেই। আমার মনে হয় ইউএই যেহেতু এই ক্ষেত্রে ছোট একটা দল বা ভারতের থেকে শক্তিমত্তার বিচারে পিছিয়ে রয়েছে, তারা এই ডিউ এর ব্যাপারটা মাথায় না নিয়ে একদম রেশনালি চিন্তা করতে পারবে যে টস জিতে তাদের আগে ব্যাটিং করা উচিত না বোলিং করা উচিত। আমি আবার ফেরত যাচ্ছি বান্না ভাইয়ের কাছে। ধন্যবাদ প্রতীক ভাই, আপনার কাছ থেকে আসলে আমরা ইন ডিটেল পরিসংখ্যান এবং স্ট্যাটিস্টিক্স গুলো পেলাম এবং অ্যানালাইসিস গুলো জানতে পারলাম। সামির ভাই, আমরা প্রতীক ভাইয়ের কাছে ম্যাচ অ্যানালাইসিস শুনছিলাম যে প্রিডিকশন কি হতে পারে, কার কার পারফরমেন্স কেমন হতে পারে। সো আপনার কাছেও জানতে চাওয়া যে দ্বিতীয় ম্যাচে যে দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে ইউএই এবং ইন্ডিয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, কি পারফরমেন্স কাদের কাছ থেকে আশা করছেন কিংবা ম্যাচটা কেমন হতে পারে? ইন্ডিয়া আসলে অনেকগুলো ব্যাপার নিয়ে একটু চিন্তা করতে পারে, কম্বিনেশনের একটা জায়গা তো অবশ্যই তাদের আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সঞ্জু স্যামসনের কোনো জায়গাটা আসলে নাই। জিতেশ শর্মা তিনি খেলবেন, কারণ সঞ্জু স্যামসনকে যদি খেলাতে হয় তাহলে আপনাকে 3-এ বা ওপেনিং এই খেলাতে হবে, যেহেতু ইন্ডিয়া সেটা এফোর্ড করতে পারছে না। আই থিঙ্ক তিলক ভার্মা উইল বি অ্যাট নাম্বার 3 along with Surya Kumar Yadav at number 4, and Jitesh Sharma will take his part in the lower middle order. Even আপনি দেখতে পারেন যে অক্ষর প্যাটেলকেও হয়তো বা ব্যাটিং এ তারা প্রমোট করতে পারে। অক্ষর প্যাটেল হয়তো বা ব্যাটিং এর সেই জায়গাটা অ্যাজ অ্যান অলরাউন্ডার হি উইল টেক হিজ পার্ট। হার্দিক পান্ডিয়া ইজ দেয়ার, অভিষেক শর্মা এবং সেই সঙ্গে শুভমান গিল সেই জায়গাটা আছেন। আমার কাছে আরেকটা জিনিস খুব ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে কুলদীপ এবং বরুণ চক্রবর্তীকে কি তারা একসঙ্গে খেলাবে কি খেলাবে না, সেটা একটা কোশ্চেনের জায়গা হতে পারে। কুলদীপ বরুণ চক্রবর্তী একসঙ্গে খেললে ইটস গোয়িং টু বি ডিভাস্টেটিং। হর্ষিত রানা খেলবেন নাকি আর্শদীপ সিং খেলবেন সেটাও একটা কোশ্চেনের জায়গা হতে পারে। ইন্ডিয়া কি ব্যাটিংটাকে বড় করবে কিনা হর্ষিত রানাকে রেখে, নাকি সেই জায়গাটাতে একজন স্পিনারকে বসিয়ে ইন্ডিয়া আর্শদীপকে খেলাবে, অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয় খুব সম্ভবত বুমরা, আর্শদীপ আর হার্দিক পান্ডিয়া 3জন পেস বোলিং এর কোটায় থাকবেন, আর 3জন স্পিনার সেই জায়গাটায় বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং সেই সঙ্গে অক্ষর প্যাটেল। এটাই হতে যাচ্ছে ইন্ডিয়ার বোলিং লাইন আপ। এবং ব্যাটিং এ আপনি যদি চিন্তা করেন যে সঞ্জু স্যামসনের জায়গাটা আমি দেখছি না, জিতেশ শর্মা উইল টেক প্লেস। আর সংযুক্ত আরব আমিরাত আমি জানি না তারা কতটুকু competition দিতে পারবে, but they have beaten Bangladesh at their home soil. It's a very big advantage for UAE যে they are playing at their home soil,
দে হ্যাভ লালচাঁদ রাজপুত ইন দ্য ডাগ আউট, যিনি ইন্ডিয়ার প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনার, ইন্ডিয়া টিমের কোচ ছিলেন। সো সবকিছু মিলিয়ে আমরা একটা কম্পিটিটিভ ক্রিকেট দেখতে চাই সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে, বাট আরব আমিরাত হারাতে পারবে ইন্ডিয়াকে সেটা আমি বিশ্বাস করি না। India team much more stronger, but in T20 cricket on a given day anything can happen. We just can expect a bit more competition from UAE than Hong Kong did with Afghanistan. Thank you. ধন্যবাদ সামি ভাই। আমরা বারবারই একটা কথাই বলছি, এশিয়া কাপটা মানে দুর্দান্তভাবে একটা টুর্নামেন্ট হোক এবং দিন শেষে বাংলাদেশের জয়টাই আমাদের কাছে মূল লক্ষ্য, কিংবা বাংলাদেশি যারা সাপোর্টার, যারা খেলা দেখছে তাদের সবার কাছে চাওয়া। আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো আগামীকালকের ম্যাচের অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে কমেন্ট করে জানান আপনাদের চাওয়া পাওয়া। এবং আমাদের একটা কুইজ কন্টেস্ট চলছে, সো আপনাদের কুইজের উত্তর দিয়ে আপনি কিন্তু আকর্ষণীয় গিফট হ্যাম্পার জিতে নিতে পারেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।